আমরা এখানে সমবেত হয়েছি আজকে এমন একটা বিশেষ ক্লাস উপভোগ করার জন্য যা আমাদের ব্যক্তি তথা পারিবারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্য প্রযুক্তির যুগে আমরা দুটি শব্দের সাথে ব্যাপকভাবে পরিচিত। একটি হচ্ছে ইন্টারনেট, অন্যটি হচ্ছে মোবাইল, যা আমাদের আধুনিক যোগাযোগ ধারণাকেই বদলে দিয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন থেকে তথ্য প্রকাশ করা হয়েছে 18 কোটি সিম বাঙালিরা ব্যবহার করছি, তার মধ্যে 12 কোটি সিম ইন্টারনেটের সাথে সংযুক্ত। তাই বলতে পারি শহরে কিংবা গ্রামে, সামরিক কিংবা বেসামরিক পরিমণ্ডলে প্রতিনিয়ত প্রচুর মানুষ ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে, যা আমরা অনলাইন কমিউনিটিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদের আনন্দ বেদনার মুহূর্তের ছবি ভিডিও শেয়ার করছি, এছাড়াও বিভিন্ন রকম তথ্য আদান প্রদান করছি। এই অনলাইনে বৃদ্ধি পেয়েছে ব্যবসা, ব্যাংকিং, সব কিছুই আমরা বিভিন্নভাবে অনলাইন থেকে হয়রানি হচ্ছি, তথ্য চুরি হচ্ছে। আচ্ছা, আমরা কি কখনো চিন্তা করে দেখেছি এই তথ্য চুরি, আমাদের এই ডাটা লস অথবা অন্যান্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে, এখান থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়? আমরা যদি এই অনলাইন সাইবার নিরাপত্তা থেকে না বাঁচতে পারি, তাহলে আমাদের ব্যক্তি তথা সামাজিক জীবনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। তাই আসুন আমরা নিজে সচেতন হই এবং অপরকে সচেতন করি। তার সাথে সাইবার নিরাপত্তা কি জিনিস এই বিষয়ে আমরা সম্যক ধারণা আজকে গ্রহণ করব। আমরা জেনে থাকি যে আমেরিকার হোমল্যান্ড বিভাগ থেকে 2004 সাল থেকে অদ্যাবধি এই অক্টোবর মাসকে সাইবার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের 2016 সাল থেকে আমাদের এই সাইবার সিকিউরিটি সম্পর্কে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। আজকে আমাদের এই আলোচনাটাকে আমি কয়েকটি পর্বে আলোচনা করব। প্রথমেই আমি সাইবার নিরাপত্তা বা সাইবার থ্রেট কি জিনিস, তারপর সাইবার নিরাপত্তা কেন জরুরি, পরবর্তীতে ইলেকট্রনিক্স ডিভাইস সুরক্ষার করণীয় বিষয়গুলো জানবো, তারপরে কিভাবে সাইবার ঝুঁকি এড়ানো যায়, অতঃপর করণীয় অকরণীয় বিষয় সম্পর্কে আমরা একটা চেকলিস্ট তৈরি করেছি, সেই বিষয়গুলো আমরা অবগত হব। পরিশেষে প্রশ্ন উত্তর একটা পর্ব থাকবে, সেই প্রশ্ন উত্তর পর্বে আমরা পরস্পরকে প্রশ্ন করে এখান থেকে আমরা নতুন কিছু জানার চেষ্টা করব। আমি এই ক্লাসটিকে প্রথম 40 মিনিট আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে আমি লেকচার দিব, পরবর্তী 20 মিনিট আমরা প্রশ্ন উত্তর পর্বে আপনাদের যে বিষয়গুলো জানার আগ্রহ থাকবে আমাকে প্রশ্ন করবেন, আমি এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের হাতে অনেক সীমিত সময়, অনেক কম বিধায় আমি অনেক কিছুকে বাইপাস করে যাব। যদি কারো কোনো কিছু মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ, আপনার জানা দরকার, আপনি পরবর্তী 20 মিনিট সময় আপনি অবশ্যই এটা নোট করে রেখে আমাকে প্রশ্ন করবেন। সাইবার নিরাপত্তা এবং সাইবার হুমকি। সাইবার নিরাপত্তা, প্রথমে আমরা জানবো সাইবার নিরাপত্তা কি জিনিস। এই যে দেখুন, আমরা ইন্টারনেটের সাথে আমাদের ইলেকট্রনিক গ্যাজেট যেমন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, অন্যান্য যে গ্যাজেটগুলো আছে, এই গ্যাজেটগুলো কি সংযুক্ত হয়ে এর মধ্যে বিভিন্ন রকম অ্যাপস রয়েছে, সফটওয়্যার রয়েছে, ডাটা রয়েছে। এইগুলোকে কি করতে হবে, যারা দুষ্কৃতিকারী আছে, সাইবার অ্যাটাক করতে পারে, হ্যাকার আছে, এদের কাছ থেকে বাঁচার জন্য যে প্রসেস বা টেকনোলজি, যে উদ্যোগ আমাদের গ্রহণ করা প্রয়োজন মনে করি, সেটাই হলো কি সাইবার নিরাপত্তা। আমরা কি কি নিরাপত্তা বিধান করতে পারি? আমাদের নিরাপত্তা বিধান করার জন্য প্রধানত কয়েকটি অপশন রয়েছে, তার মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশন নিরাপত্তা। আমরা তো জানি যে আমাদের এক অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে আমাদের কার্যক্রম করার জন্য অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়, সেই অ্যাপ্লিকেশনের নিরাপত্তা বিধান করাটা আমাদের কি সাইবার নিরাপত্তার একটা মূল অংশ। অতঃপর রয়েছে তথ্যের নিরাপত্তা। তথ্যের নিরাপত্তা বড় ধরনের একটা বিষয়, কারণ আমাদের সেনাবাহিনী ব্যক্তি, বস্তু, তথ্য, এই বিষয়গুলো আমরা অবগত আছি। সো আমাদের তথ্যের নিরাপত্তা বিধান করতে গেলে অবশ্যই সাইবার নিরাপত্তা বিষয়টা আমাদের জানতে হবে। এই জন্য আমরা তথ্যের নিরাপত্তা বিধান কিভাবে করা যায় এই বিষয়টা আমরা রয়েছে। নেটওয়ার্ক নিরাপত্তা, আমরা নেটওয়ার্ক নিরাপত্তা বিষয় নিয়েও আলোচনা করব। আরেকটা যেটা ডিজাস্টার রিকভারি, এই দুর্যোগ পুনরুদ্ধার বিষয়টা, যখন আমি কোনো অ্যাটাকে পড়ে যাব অথবা আমার সম্মুখীন হচ্ছি বা কাছাকাছি অথবা অ্যাটাক হয়ে গেছে, ওই মুহূর্তে আমি কি করতে পারি, এই বিষয়টা আমাদের জানা দরকার। সাইবার হুমকি, এই যে আমাদের নেটের সাথে যুক্ত হয়ে ইলেকট্রনিক গ্যাজেটগুলো, অর্থাৎ আমরা এখন সাইবার জগতে বসবাস করছি। যেহেতু আমরা সাইবার জগতে বসবাস করছি, তো এখান থেকে যে ধরনের ক্ষতি করার প্রবণতা থেকে যাবে,
আমাদের যে রকম ক্ষতি হতে পারে, কিভাবে তারা ক্ষতি করবে, বিভিন্ন রকম উপায় বের করতে পারে। এই বিষয়গুলো হলো সাইবার হুমকি। এর মধ্যে হতে পারে ম্যালওয়্যার। ম্যালওয়্যার হচ্ছে একটা ক্ষতিকারক ভাইরাস, যা ম্যালিসিয়াস সফটওয়্যার নামে এটা সংক্ষিপ্ত রূপ ম্যালওয়্যার বলা হয়। এই ম্যালওয়্যার হচ্ছে এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম। র্যানসমওয়্যার অনুরূপ আরেকটি প্রোগ্রাম। এই বিষয়গুলো আমরা পরবর্তী স্লাইডে বিস্তারিত কথা বলবো। স্প্যামিং আরেক ধরনের প্রোগ্রাম, এবং ফিশিং। আমরা ফিশিং সম্পর্কে জানি, তারপরও পরবর্তীতে আমি পরবর্তী স্লাইডে বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সাইবার নিরাপত্তা কেন জরুরি? এখন যদি আমি প্রশ্ন করি, আপনার বক্সের চাবিটা কোথায়, আপনার বাসার চাবিটা কোথায়, আপনার মোবাইলটা কোথায় রেখেছেন, আপনি এক বাক্যে বলে দিবেন কোথায় আছে, আপনি জানেন। কারণ এটা নিরাপত্তা বিধান করা ছিল আজকে সকালের আপনার প্রথম কাজ। সো আপনি সাইবার জগতে বসবাস করে সাইবার নিরাপত্তা, আপনার মোবাইলে ব্যাংকিং করছেন, আপনার ল্যাপটপে আপনার অফিসিয়াল অনেক ডকুমেন্ট তথ্য রয়েছে। তো এই বিষয়গুলি নিরাপত্তাটা কেন জরুরি, কতটা জরুরি, আমার মনে হয় এটা বলার অপেক্ষা রাখে না। যেভাবে আমাদের তথ্য চুরি হয়, আমাদের তথ্যগুলো কিভাবে চুরি হতে পারে আমরা বলেছি। স্মার্টফোনের মধ্যে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এই অ্যাপ্লিকেশন যখন আমি ইনস্টল দিতে যাই, আমরা একটা বিষয় শিখেছি, নেক্সট অ্যান্ড নেক্সট দেন নেক্সট। এই বিষয়গুলো আমরা কখনো পড়ে দেখি না আসলে কি চাচ্ছে, আসলে আদৌ কি আমার এটা প্রয়োজন রয়েছে। ধরুন আপনি হোয়াটসঅ্যাপ ইনস্টল দিবেন, এখানে আপনার ক্যামেরাটা প্রয়োজন হয়েছে, মাইক্রোফোনটা প্রয়োজন হয়েছে, এটা মেনে নেওয়া গেল। কিন্তু এছাড়া আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ, ভাইবার ছাড়া আপনার আর এমন কি সফটওয়্যার রয়েছে যেখানে আপনি মাইক্রোফোন অথবা ক্যামেরা প্রয়োজন হয়েছে? প্রয়োজন নেই। বিদায় তারপরও আমরা এটাকে না বুঝে কি করি, নেক্সট নেক্সট অ্যান্ড নেক্সট, এই কাজটা শেষ করে ফেলি। এটা কখন আপনি চিন্তা করে দেখেছেন আপনি কাকে কি অ্যাক্সেস দিচ্ছেন? এছাড়াও আমরা যারা একটু স্মার্ট লেভেল কাজ করে থাকি, ওনাদের টেগেলটা অন্যরকম নিতে হবে, তার ডিফেন্সিংটা অন্যরকম নিতে হবে, যাতে হ্যাকাররা বা সাইবার অপরাধ যারা করে আমাদের কাছে তথ্য চুরি করতে না পারে। ধরুন আপনি ইমেইল আছে, আপনি কি করছেন, একটা ইমেল একটা ব্রাউজারে যে আপনি অন করে চলে আসলেন, বাট সাইন আউট করলেন না। তো এখান থেকে তো আপনার হ্যাকাররা হ্যাক করতে পারে। আপনি আননোন একটা রাউটার থেকে কানেক্ট হয়ে ওখান থেকে আপনি লেনদেন করলেন। তো এই বিষয়গুলো আমরা বিস্তারিত পরবর্তী স্লাইডে বলবো। প্রচলিত গুরুত্বপূর্ণ সাইবার হুমকি এর মধ্যে রয়েছে, আমরা পূর্বের স্লাইডে বলেছিলাম যে ম্যালওয়্যার কি জিনিস, ম্যালওয়্যার সম্পর্কে বিস্তারিত বলবো। আমরা জানি যে ম্যালওয়্যার হচ্ছে একটা কি ক্ষতিকারক প্রোগ্রাম। এই প্রোগ্রামের আন্ডারে কি কি প্রোগ্রাম রয়েছে, কি কি সফটওয়্যার বা ক্ষতিকারক ভাইরাস হতে পারে, সেগুলো হচ্ছে আমরা ভাইরাসের নাম জানি, সবাই জানি ভাইরাস, এটা একটা বিষয় সবাই জানি। তার মধ্যে আছে ওয়ার্মস, ট্রোজান হর্স, স্পাইওয়্যার অ্যান্ড অ্যাডওয়্যার। আমি এই বিষয়গুলো সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি যেহেতু আমাদের হাতে অনেক সময় কম। ভাইরাস সম্পর্কে জানি যেটা ক্ষতিকারক প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে আমাদের কাছ থেকে তারা বিভিন্ন রকম ডেটা সংগ্রহ করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে। আর ওয়ার্মস হচ্ছে এমন একটা ভাইরাস, এই সবগুলোই ক্ষতিকারক প্রোগ্রাম, যেটা হচ্ছে আপনার ডিভাইসে সে বংশবৃদ্ধি করতে পারে। যদি সে একটা ভাইরাস কারো একটা ডিভাইসে প্রবেশ করতে পারে, উক্ত ডিভাইস থেকে যে কোনো ভাবে লিঙ্কিং হলে, সেটা পেন ড্রাইভ হতে পারে, নেট কানেকশন হতে পারে, অন্য জায়গায় সে বিস্তার লাভ করতে পারবে। তাহলে তার এটা কি থাকে, আমাদের করোনা ভাইরাস যেমন ছিল ওটার মতো কি আছে, তার বৃদ্ধি করার স্বয়ংক্রিয়তা রয়েছে। তাহলে ভাইরাসটা একটি বড় ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম। ট্রোজান হর্স এটার অনেক ব্যাখ্যা রয়েছে, আমি সংক্ষিপ্ত করে বলছি। এটা একটা হচ্ছে প্রলুব্ধ করা বা কাউকে মুগ্ধ করার মতো কৌশল। এরকম প্রোগ্রাম দিয়ে কি করে আমাদেরকে অ্যাটাক করতে পারে, যা আমরা বিভিন্ন সময় দেখে থাকি। যে ধরেন একটু কম কাপড় চোপড় পরা ছবি আসলো, এখানে ক্লিক করুন, এখানে চেক করুন। অথবা দেখা যাচ্ছে যে কোনো একটা জুয়া খেলার জন্য একটা বৃত্ত টাইপ আছে, যেখানে ক্লিক করলে 500 টাকা পাবেন। উদাহরণস্বরূপ এরকম যে সফটওয়্যারগুলো প্রোগ্রামগুলো রয়েছে, এগুলার হচ্ছে সব ট্রোজান হর্সের একটা অংশ বিশেষ। এভাবে আমাদেরকে কি করে প্রলুব্ধ করে বিপদগ্রস্ত করার উপক্রম হয়ে থাকে। স্পাইওয়্যার, আমরা স্পাইওয়্যার মানে বুঝতে পারছি, যাকে স্পাই মানে কি, গোপনে তথ্য সংগ্রহ করা। কোন প্রোগ্রাম দিয়ে যদি আমার ডিভাইসের মধ্যে, গ্যাজেটের মধ্যে এই স্পাইওয়্যার প্রোগ্রামটা ঢুকাতে পারে, তাহলে এখান থেকে সে কি করবে, তথ্য চুরি করে নিতে পারবে। অ্যাডওয়্যার হচ্ছে অ্যাডভাইস দিয়ে
অনেক সময় দেখা যায় যে একটা অ্যাড আসছে প্রলুব্ধ করার মতো, অনেকটা ওই ট্রোজান হর্সের মতো। এই অ্যাডওয়্যার গুলা দিয়ে কি করে আমাদের কাছ থেকে তথ্য নিতে পারে। ধরুন আপনি ক্যাম স্ক্যানার ইনস্টল করেছেন, আপনাকে বাধ্য করবে অ্যাড দেখানোর জন্য। তাহলে দেখুন তো একবার চিন্তা করে, আপনার কন্ট্রোলটা কার হাতে? আপনার ক্ষমতা আছে 8 সেকেন্ড ওই অ্যাড না দেখে আপনার কাজ করার জন্য? পারবেন না। এটাই হচ্ছে অ্যাডওয়্যার দ্বারা আপনাকে অ্যাটাক করে ফেলেছে। ওই 8 সেকেন্ড যদি আপনার কাছ থেকে ক্যাপচার করে নিতে পারে, তাহলে আপনার সকল তথ্য নেওয়া তার জন্য কোনো ব্যাপারই না। এর থেকে বাঁচার উপায়গুলো আমরা পরবর্তী স্লাইডে বলবো। এছাড়াও যদি এই নিয়ে কারো বিস্তারিত তথ্য জানার ইচ্ছা থাকে, আমাদের 20 মিনিট প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করবেন। ম্যালওয়্যার আক্রান্ত হলে কি কি লক্ষণ হতে পারে? অপ্রত্যাশিত পপ আপ উইন্ডোজ, এলোমেলো শব্দ। অপ্রত্যাশিত পপ আপ উইন্ডোজ বলতে বোঝায় যে একটা উইন্ডোজ আমার দেওয়া আছে, এর মধ্যে আরো উইন্ডোজ শো করবে। অর্থাৎ আপনি আপনার কার্যবিধি আর থাকছে না, কার্যক্রম করার মতো অ্যাবিলিটি আর রাখছে না, বিদায় আরেকটা পপ আপ উইন্ডোজ বলে পপ আপ করে দিচ্ছে। এলোমেলো শব্দ, আমাদের শব্দগুলো ভেঙে যাবে। অনেকেই অনেক সময় এসে বলেন যে আমার এখানে শব্দগুলো শু করতেছে না, বলেন না, তখন আমরা কি আবার নতুন করে উইন্ডোজ দিয়ে ঠিক করে দিচ্ছি। এটা হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যা ক্ষতিকারক ভাইরাসের জন্য আপনার শব্দগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, টাইপগুলো ঠিক থাকছে না। পরবর্তীতে আছে কি ফাইল ফোল্ডার প্যাটার্ন পরিবর্তন হওয়া। ফাইল ফোল্ডারে প্যাটার্ন পরিবর্তন হয়ে যাবে, স্লো হয়ে যাবে। এছাড়া কি ওয়েবসাইটের সাথে র্যান্ডমলি সংযোগ হয়ে যাবে, মানে এলোমেলো একটা সংযোগ হয়ে যাবে, আপনি ক্লিক করছেন একদিকে যাচ্ছে আরেকদিকে। এই বিষয়গুলো হচ্ছে কি সবই ম্যালওয়্যারের আক্রান্ত হলে লক্ষণ। অ্যান্টিভাইরাস প্রোগ্রাম বা আপডেট ডাউনলোড করতে অক্ষমতা, দেখবেন যে ওখানে অ্যান্টিভাইরাস টাইপ কোনো ধরনের প্রোগ্রাম ইনস্টলই করতে পারছি না, আপডেটই করতে পারবো না। তারপর আক্রান্ত পিসির ইমেল ঠিকানা থেকে স্প্যাম মেইল পাঠানো হয়। এখান থেকে আপনার পিসি থেকে বিভিন্ন রকম মেইল পাঠানো হবে, যেটা স্প্যাম মেইল বলে। স্প্যাম মেইল সম্পর্কে পরবর্তী স্লাইডে বিস্তারিত বলবো। এর প্রভাবে এর কি প্রভাব পড়তে পারে? এটি ফাইল মুছে ফেলতে পারে এবং পরিবর্তন করতে পারে। অর্থাৎ আপনার ডাটা মুছে ফেলতে পারে, চুরি করতে পারে, সেটাকে মুছে ফেলতে পারে, কম্পিউটার এবং সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। তারপর থার্ড পার্টির সুবিধার জন্য ইউজারের অনুমতি ছাড়া সংবেদনশীল তথ্য হস্তান্তর করতে পারে। র্যানসমওয়্যার এমন একটি প্রোগ্রাম যে প্রোগ্রামে আপনার ডিভাইসটাকে তারা ক্যাপচার করে নেবে। অর্থাৎ এই প্রোগ্রামটা যদি আপনার কোনো ক্রমে আপনার ডিভাইস আক্রমণ করতে পারে, তবে আপনার আর কোনো অ্যাবিলিটি থাকবে না আপনার ডিভাইসে ঢোকার জন্য। র্যানসমওয়্যার আক্রান্ত হলে লক্ষণগুলো কি? এনক্রিপ্টেড ফাইলগুলো কি? আমাদের ডিভাইসে যে ফাইলগুলো থাকবে এগুলো এনক্রিপ্টেড হয়ে যাবে, অর্থাৎ সাংকেতিক টাইপ হয়ে যাবে, এটা আমি আর পড়তে পারবো না, বুঝতে পারবো না, কোডিং টাইপ হয়ে যাবে। ডেস্কটপের ওয়ালপেপার চেঞ্জ হয়ে যাবে, যে আমরা ওয়ালপেপার সেট করি এটা আর আমার মতো থাকবে না, ওনাদের মতো হয়ে যাবে। কেননা এটা তো তারা পুরোটাই অ্যাক্সেস করে নিয়েছে, আমাকে আমার ইন্টারনেট থাকবে না। মুক্তিপণ দাবি করে একটা নোটিফিকেশন ডিসপ্লেতে প্রদর্শিত হবে। অর্থাৎ বুঝতেই পারতেছি, যখন তাদের কন্ট্রোলে চলে যাবে, তারা ওখান থেকে যেটা মেসেজ দিবে সেটাই শো করবে। এর ফলে কি প্রভাব পড়তে পারে? হ্যাকাররা আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম লক আপ করবে, তারপরে তথ্য প্রকাশ করার হুমকি প্রদান করবে, অন্য কোনো নতুন ভাইরাস ইনস্টল করবে। এক কথায় সে যখন আমার ডিভাইসটা অন্যের হাতে চলে যাবে, সে সবই করতে পারবে। স্প্যামিং হচ্ছে যে অবাঞ্ছিত বার্তা অথবা ইন্টারনেট পোস্টিং যে বিষয়গুলো থাকে, আমরা যে শর্ট মেসেজ লিখি, খুদে বার্তা টাইপ হতে পারে, এইগুলো বিষয়গুলো দিয়ে কি করতে পারে? লোভনীয় বা প্রতারণামূলক ফাঁদ ব্যবহার করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে, আমাদেরকে অযাচিত কর্মকাণ্ডে নিয়োজিত করতে পারে। এর লক্ষণগুলো কি? যে কোনো ধরনের অবাঞ্ছিত মেইল যা প্রচুর পরিমাণে পাঠানো হয়, তারপরে কি একাধিক প্রাপক থাকবে, ইউজারলি ক্যারেক্টার বা ফরম্যাটিং থাকবে, অস্বাভাবিক অক্ষর বিন্যাস, এই বিষয়গুলো থাকবে। এর প্রভাবে কি প্রভাব পড়তে পারে? ব্যবহারকারীদের তথ্য চুরি করে, অপ্রয়োজনীয় শব্দ তৈরি করে যা মূল বিষয়বস্তুকে নিঃশেষ করে দেয়, অতিরিক্ত মেমোরি দখল করে। ফিশিং, এই শব্দটা এমন কেউ আছেন যা শুনেন নাই? সবচেয়ে আমার এই 20 বছর চাকরির অভিজ্ঞতায় দেখেছি, এবং কোনো না কোনো সময় ফিশিং এ আক্রান্ত হওয়ার উপলক্ষ ছিল। বিশেষ করে বাংলাদেশে আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয় সবচেয়ে আমাদের সামরিক পার্সন যারা আছি, তারা বেশি ফিশিং আক্রান্ত হই।
ফিশিং এর লক্ষণ যে অপরিচিত প্রেরক বা প্রতারক প্রেরক থেকে মেইল আসবে, ফেক অ্যাটাচমেন্ট থাকা, তারপর হচ্ছে আনইউজুয়ালি বা সাসপিসিয়াস কন্টেন্ট থাকবে। যেটা হচ্ছে যে আনইউজুয়ালি মানে যেগুলো অস্বাভাবিক কন্টেন্ট গুলো আসবে যখন ফিশিং আক্রান্ত হবে। তারপরে ইমেইল অ্যাড্রেস মিসম্যাচ থাকবে। এর প্রভাব কি হবে? আক্রান্তদের আর্থিক ক্ষতি হয়, তো ডাটা ব্রিচ হওয়ার সম্ভাবনা থাকে। ডাটা ব্রিচ মানে ডাটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। ইমেইল অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হতে পারে, অর্থাৎ আমার ইমেইল অ্যাকাউন্টটাকে সে কি করতে পারে? দখলে নিতে পারে, তারও অনুগত হয়ে নিয়ে নিতে পারে। তারপরে পার্সোনাল এন্ড বিজনেস ডাটা লস হওয়ার সম্ভাবনা থাকে। আমরা একটি ইমেইল দেখতে পাচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। এই ইমেইলের মধ্যে ফিশিং এর একটা উদাহরণ দেখুন। ইমেইলের মধ্যে কি ভুল আছে কেউ যদি বলতে পারেন তার জন্য হয়েছে আকর্ষণীয় পুরস্কার। বলুন, এই যে একটা মেইল এসেছে, আমি তো এতক্ষণ যে বলেছি, কেউ বলতে পারবেন এই মেইলের মধ্যে কি ভুল রয়েছে বা এটা ফিশিং মেইল কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো? থ্যাংক ইউ স্যার। আর অনেকে বলতে পারবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দেখব আসলে আপনাদের প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কিনা। দেখুন, এখানে দেখা যায় ট্রাস্ট ব্যাংকের যে অ্যাড্রেসটা রয়েছে এটা কিন্তু মিল নেই। তারপরে দেখেন বানান ভুল রয়েছে, সন্দেহজনক লিঙ্ক রয়েছে। এই বিষয়গুলো আমরা যখন আমাদের কাছে কোনো মেল আসবে আমরা পড়বো, দেখবো আসলে এটা কি যথাযথ সঠিক জায়গা থেকে প্রেরণ করা হয়েছে কিনা। শুধু হুতাশি আমরা নেক্সট ওপেন করা থেকে কি করব? বিরত থাকব। স্যার ফিশিং বলতে আপনাকে অপর পক্ষ প্রলুব্ধ করবে, লোভ দেখাবে, লোভ দেখিয়ে আপনাকে কি করবে? ক্যাপচার করবে। ধরুন হতে পারে আপনাকে বলল যে আপনি যদি আমার বিকাশ নাম্বারে 5,000 টাকা প্রেরণ করেন পরক্ষণে আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। এটা কি প্রলুব্ধ করলো, আপনাকে লোভে পাঠালো। একটা উদাহরণ হতে পারে আপনার ট্রাস্ট ব্যাংক থেকে একটা মেল আসলো, এসে বলল যে আপনি ট্রাস্ট ব্যাংক থেকে এই বছরের একটা বোনাস পেয়েছেন, ভালো মানে আপনি একটা ভালো গ্রাহক হয়েছেন, সো এই জন্য আপনাকে ট্রাস্ট ব্যাংক খুশি হয়ে 1 লক্ষ টাকা দিবে, উক্ত এই লিঙ্কে যে আপনি ফর্ম ফিল আপ করুন। তখন তো আপনি খুশি আত্মহারা, কাউকে বলবেন না আমি তাড়াতাড়ি এই লিঙ্কে যে আপনার সকল তথ্য দিলেন। কি কি তথ্য দিতে হবে? ধরুন আপনাকে তো 1 লক্ষ টাকা দিলে আপনার স্যালারি অ্যাকাউন্ট দিতেই হবে, কারণ স্যালারি অ্যাকাউন্টে টাকা দিবে। স্যালারি অ্যাকাউন্ট দিবেন, আপনার অ্যাড্রেস দিবেন, এশিয়ার ঠিকানা দিবেন, সব কিছু দিলেন। দেওয়ার পরে কি করবে? আপনার ফেসবুক আইডি দিবেন, আপনার ওয়াইফের নাম্বার দিবেন। এভাবে সে আপনাকে ক্যাপচার করার জন্য যেটা আছে, এই বিষয়টা আপনাকে একটু করে ভিডিও দেখাচ্ছি, ওই বিষয়গুলো কি আপনি ক্যাপচার হয়ে যাবেন। এটা একটা ফিশিং। আচ্ছা, আমরা এখন জানবো কিভাবে সাইবার হুমকি এড়ানো যেতে পারে বা কিভাবে আমরা সাইবার থ্রেট থেকে বাঁচতে পারি। আমরা এই বিষয়গুলো এখন জানবো। আমরা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব। আমার ফেসবুকে হোক, আমার ইমেইলে হোক, আমার অফিসের কম্পিউটারে হোক, আমার আর্মি ওয়ানে হোক, যেখানে হোক পাসওয়ার্ডটা হবে শক্তিশালী, এক কথাই শেষ। তো এখানে দেখেন যে আমরা অনেক সময় কি করি, লিখি এশিয়া 1 2 3, আর্মি 1 2 3 4। এই পাসওয়ার্ডটা আমরা কমন পাসওয়ার্ড অথবা যার সোলজার নাম্বার দিয়ে আমরা কি করি? পাসওয়ার্ড বানাই। এই বিষয় থেকে সম্পূর্ণ পরিত্রাণ করতে হবে, কেননা আমরা যে জগতে বসবাস করছি এর সাথে মেসিং করতে হবে। এখন যে আমি অ্যানালগ টাইমের কথা বলে আমার কাপবোর্ডের চাবি মারলাম কিভাবে, বক্সের তালা চাবি, এগুলো চিন্তা করলে তো হবে না, ওই যুগ তো নেই। তারপরে দেখুন সিকিউর পাসওয়ার্ড রিকভারি অপশন চালু রাখা। আমরা যখন একটা পাসওয়ার্ড দিচ্ছি এটা কি আমরা আমাদের গুগলের সাথে, আমাদের অ্যাকাউন্টের সাথে, গুগল অ্যাকাউন্টের সাথে এটাকে রিকভারি করব, যদি কখনো ভুলে যাই যাতে আমরা এটা রিকভারি করতে পারি। ওয়েব ব্রাউজারে পাসওয়ার্ড সেভ না করা। একটা ব্রাউজারে যে যখন আমরা পাসওয়ার্ড দিয়ে এন্টার হচ্ছি তখন কি সেভ চায়, আমরা সেভ করব না, শুধু আমাদের সময়ের বাঁচানোর জন্য অথবা মকরামি করার জন্য যে সেভ করে রেখে দিলাম, আবার এসে অন করব, এরকম করি না, এটা করা যাবে না। তারপরে কি ওয়েব ব্রাউজারে পিসির সামনে পাসওয়ার্ড লিখে রাখা।
আমি এখন শিওর দিয়ে বলতে পারবো, আমি যদি এশিয়াতে এখন 10টা কম্পিউটারে যাই, 8টা কম্পিউটারের সামনে আমি পাসওয়ার্ড লেখা পাবো, কারণ আমি যাই, আমি জানি, আমি দেখি। তো এই বিষয়টা কি করব, আমরা আজ থেকেই আর পাসওয়ার্ড লিখে রাখবো না পিসির সামনে। সর্বোচ্চ 3 মাসের মধ্যে কমপক্ষে একবার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রবণতাটা বৃদ্ধি করতে হবে, যে একটা পাসওয়ার্ড দিয়েছি বহু আগে সেটাই নয়, যে এটা মনে আছে আর চেঞ্জ করা যাবে না, এটা করা যাবে না। বিশেষ করে আমার টাচ ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ইতিমধ্যে দেখছি যে 3 মাস পরে অটোমেটিক কি হয়, পাসওয়ার্ড চাচ্ছে, এজন্য এটা চেঞ্জ করতে বলা হয়। একটি দুর্বল পাসওয়ার্ডের উদাহরণ দেখছি আর একটি স্ট্রং পাসওয়ার্ডের উদাহরণ দেখছি। আমরা স্ট্রং পাসওয়ার্ডের যে উদাহরণটা রয়েছে, আমরা এই পাসওয়ার্ড দেওয়ার জন্য অনুশীলন করব। এছাড়াও একটা ছক রয়েছে, এগুলো আপনারা দেখেই বুঝতে পারছি। এছাড়াও আর কি ধরনের হুমকি এড়াতে পারি, যে আমরা সফটওয়্যারগুলো আপ টু ডেট রাখবো। দেখুন, আপনার ফেসবুক অনেক আগে, আরো 5 বছর আগে ইনস্টল দিয়ে রেখেছেন, এটা আপডেট করবেন, ওটাকে আপডেট করতে হবে। কেননা একটা প্রোগ্রামে যখন প্রোগ্রামাররা প্রোগ্রাম করে এটাকে ভাঙার জন্য হ্যাকাররা সবসময় কাজ করতে থাকবে। ওনাদের কাজই হলো, পৃথিবী শুরু থেকে যেমন শয়তান ছিল, যতই জগৎ পরিবর্তন হোক, রূপ পরিবর্তন হবে, দুইটা পার্টি থাকবেই, এটাই সিস্টেম। সো তারা কি করে, একটা ধরেন ভাষণটা হচ্ছে 2018 সালের, এই ভাষণটা তারা রিসার্চ করতে করতে কিন্তু কি করে ফেলেছে, এটা দরজা জানালা খুলে ফেলতে পারে। সো 24 সালে যেটা আসছে, যারা সফটওয়্যারটা তৈরি করেছেন তারা কি করছে, এটাকে আপডেট করছে, কোডিং গুলো চেঞ্জ করছে, দানা দরজা লক গুলো চেঞ্জ করছে। সো এই বিষয়গুলো আমরা আপডেট রাখতে হবে, এটা অবশ্যই সবাই মানবেন। আপনার অপারেটিং সিস্টেমের জন্য স্বয়ংক্রিয় আপডেট চালু করুন। আমাদের যারা অফিসে উইন্ডোজ ব্যবহার করি, অপারেটিং সিস্টেম, এটা কি আমরা আপডেট ভার্সনটা বা আপডেট অপশনটা চালু রাখবো। তো ব্রাউজার গুলোর কি, আমরা এগুলা কি করব, ব্রাউজার গুলোর আপডেট রাখবো, বা এদের নিরাপত্তা বিধান করার জন্য আমরা স্বয়ংক্রিয় নিরাপত্তা আপডেট রাখবো। ক্লিক করার আগে চিন্তা করুন, একটা কথা আছে না, কথা বলার আগে তো ভাবুন। এই যে একটু ভাবুন, এই একটু ভাবন, এটাতে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে আপনারা অনেকেই জানেন, যে হট করে কিছু করা যাবে না। ক্লিকটা করতেছেন, আপনি কোথায় ক্লিক করছেন একটু পড়েন, নেক্সট এন্ড নেক্সট দেন নেক্সট, এই জিনিসটা থেকে আমাদের মাথা থেকে সরাতে হবে। যখন একটা অজানা উৎস থেকে মেল আসলো আপনার মোবাইলে, তো আপনি মেলটা ওপেন করে ফেলবেন আর দেখেন আসলে সে কি আমার মেসেজটা দেওয়ার কথা, তার মেসেজটা আমি কেন পড়বো? পৃথিবীতে কি এমন আমি এমন দেখতে সে আমাকে ওয়েলফেয়ার দিবে, আমাকে অফার দিবে, এতই সহজ? দিবে না। সো ওটাকে পড়ারও দরকার নাই যদি আপনার প্রয়োজন মনে না করেন। তারপরে যে কোনো বৈধ সংস্থা থেকে আসলো কিনা, এটা বৈধ কিনা এই বিষয়টা বুঝতে হবে। তারপরে অপ্রত্যাশিত সংযুক্তি পেলে বা অ্যাটাচমেন্ট পেলে আমরা কি করব, এটাকে সঙ্গে নিশ্চিত হন যে আসলে এই অ্যাটাচমেন্ট আসলে আমার জন্য আদৌ প্রয়োজন কিনা বা বৈধ কিনা। তার সংবেদনশীল তথ্যের জন্য অনুরোধের সত্যতা ডাবল চেক করুন। যেন সংবেদনশীল তথ্য হতে পারে, আপনার একটা তথ্য চেয়েছে, আমাদের স্যার যেমন বললেন যে একটা তথ্য চাচ্ছে, ফেসবুক আইডি, পাসওয়ার্ড, তা আমি দিব কেন, আমি কেন দিচ্ছি, বিষয়টা বুঝতে হবে। ক্লিক করার আগে আমার তো প্রয়োজন নেই, এটা আসলে কোন সোর্স থেকে আসছে, এভাবে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এখন চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনাদের ফেসবুকে ঢুকতে গেলে আপনার পাসওয়ার্ডটা দিলেই আমি ঢুকতে পারবো। কেন? এখানে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা হয়েছে। এখন আপনার মোবাইলের মধ্যে কি পাসওয়ার্ড দিয়ে আমাদের ঢুকতে হয়। একটা অ্যাকাউন্ট করতে গেছেন, সেখানে আপনি ওটিপি দেন, ওটিপি দিলে কি হচ্ছে, ও যদি পাসওয়ার্ড পেয়েও যা, তবে কি করতেছে, একটা কোড আসতেছে আপনার মোবাইলে। খুব চমৎকার বিষয় না? এই কোড যতক্ষণ পর্যন্ত আমরা না দিব ততক্ষণ পর্যন্ত ওপেন করতে পারবে না। আরো একটা অপশন রয়েছে, 3টে অপশন রয়েছে, যে ফেস লক, ফিঙ্গার লক, এই বিষয়গুলো যদি করে রাখি হ্যাকাররা সহজেই পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, যা আমাদের এখন প্রত্যেকটা স্মার্টফোনের মধ্যেই এই অপশনটা বিদ্যমান রয়েছে। নিরাপদ ইন্টারনেট ব্যবহার করুন, এই বিষয়টা হলো কি, আমার কাছে অনেকেই যে বলে বা একটু পাসওয়ার্ডটা দাও। আচ্ছা, আমি কি ভালো মানুষ হতে পারি না? মোবাইলে ডাটা আছে আপনার, আপনি ডাটা ব্যবহার করেন, এখানে সরকারি পাসওয়ার্ড বা এটা আমাদের না একটু সেভ আছে আর্মির ভিতরে, বুঝলাম। আপনার বাইরে যে আমরা অনেক সময় বলি, এক জায়গায় বসে আছি, ওখানে একটা রাউটার শো করছে, এটা কি করছে ভাই একটু দেওয়া যাবে? লঞ্চ ঘাটে, বাস স্টেশনে, লাইব্রেরিতে, বিভিন্ন জায়গায় আপনি ঢুকতেছেন, আপনি কি জানেন এটা রাস্তা, ওই রাস্তা, ওখানে দরজা আছে, ওই দরজাতে মানুষ থাকে, ফিজিক্যালি মানুষ থাকে না, কিন্তু ভার্চুয়াল মানুষ থাকে, তার একটা হাত থাকে, তার একটা পাসওয়ার্ড থাকে, কোডিং থাকে,
আইপি থাকে, এই বিষয়গুলো অ্যাড্রেস এগুলো সহজে বের করা যায়। সো ভাবতেছে এটা সবকিছু মনে হয় হাওয়াই হচ্ছে না, কেউ কন্ট্রোল করতেছে। এজন্য অযাচিত বা অনঅথরাইজ বা অজানা কোনো রাউটার থেকে আমাদের কি করা যাবে, অ্যাক্সেস নেওয়া যাবে না। তারপর হচ্ছে কি, লগ ইন অবস্থায় উইন্ডো বন্ধ করবেন না। যাই হোক, আমাদের অনেক সময় একটা লগ ইন অবস্থায় একটা অপশনে গিয়েছি বা একটা ব্রাউজারে গিয়েছি অথবা একটা ইমেইলে গিয়েছি, ফেসবুকে গিয়েছি, লগ ইন করা আছে, আমি কম্পিউটার বন্ধ করে রেখে চলে আসলাম, এটা করা যাবে না। তারপরে ওয়েবসাইটে পরিদর্শনের ক্ষেত্রে অন্যের লিঙ্ক ব্যবহার পরিহার করুন। আমরা আগেই বলেছি যে একটা লিঙ্ক যখন আসলো, আপনাকে অনেক সময় বলা হয় যে স্যার আপনার ক্লাস আছে, এই লিঙ্কটা দেওয়া হয়েছে। যদি আর্মি থেকে দেওয়া হয় ঠিক আছে, বাট অন্য আনঅথরাইজ থেকে বা আননোন একটা ক্লাসে আপনি ঢুকছেন, আসছে, আপনি ওটাকে কপি করে পেস্ট করবেন না। কি লেখা আছে একটু লিখে কষ্ট করে তারপরে আমি একটা ইউজারে বা একটা ব্রাউজারে যে সার্চ করি, তাহলে নিরাপদ থাকবো। এই বিষয়গুলো রয়েছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। ইমেইলের নিরাপত্তার জন্য যে অপশনগুলো রয়েছে, এখানে ক্লাসে এখন বিস্তারিত আপনাদের দেখাতে পারবো না। যাদের প্রয়োজন আছে আমার কাছে চলে আসবেন, আমি সেটিংগুলো করে দিব অথবা আপনাকে দেখায় দিব। এভাবে ইমেইলের নিরাপত্তা সেটিং করা হয়। স্যার আমার শেষের দিকে। ওকে, তারপরে আমরা কি, এই যে ল্যাপটপে ডেস্কটপ ল্যাপটপ ব্যবহারের সতর্কতা, ইতিমধ্যে যে কথাগুলো বলেছি এই কথাগুলো এখানে রয়েছে, কিভাবে আমরা সতর্কতা অবলম্বন করব। তারপরে পেন ড্রাইভ বা রিমুভেবল মিডিয়া যেগুলো ব্যবহার করা হয়, যেটাকে পেন ড্রাইভ বলা হয় বা অন্য অন্য সিডি ড্রাইভ ইত্যাদি ব্যবহার করি, এগুলো ব্যবহারের কিছু সতর্কতা রয়েছে, যেগুলোর জন্য কি আমরা পেন ড্রাইভ যত সম্ভব ব্যবহার না করে ভালো। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের এশিয়াতে আমরা এখন পেন ড্রাইভ ব্যবহার করি না, তারপরে অনেকে দুই একজন করে থাকেন, আর সতর্ক হয়ে যাবেন। তারপর দাপ্তরিক কম্পিউটারে ব্যক্তিগত পেন ড্রাইভ ব্যবহার না করা। আমাদের যে অফিসিয়াল যে পেন ড্রাইভ গুলো আছে, কেউ কম্পিউটারগুলো রয়েছে, কেউ পেন ড্রাইভ ব্যবহার করবেন না। লাইসেন্স ভার্সন অ্যান্টিভাইরাস ব্যবহার করা, দুঃখিত আমরা এটা করতে পারছি না অনেক কম্পিউটারে, হয়তো আমরা এটা ইনশাল্লাহ সামনে করে ফেলবো। অপরিচিত মিডিয়ার ডিভাইস ব্যবহার না করা। আচ্ছা, মোবাইলের নিরাপত্তা খুবই একটা ভালো জিনিস। মোবাইলের নিরাপত্তা সামারি এটাই যে আপনার মোবাইলের মধ্যে যে অ্যাপস গুলো ইনস্টল করবেন, এটা কি আমরা অনেক সময় যে প্লে স্টোর ব্যতীত বিভিন্ন সাইট থেকে নিয়ে থাকি, ওটা করবেন না কখনো। যা করবেন প্লে স্টোর থেকে নিয়ে আসবেন। এটা এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে আমি নয়, আমি আমার পরিবারের, তাই না? এখন আমার সন্তান আদি যদি ভালো না থাকে, তাদের নিরাপদ না রাখতে পারি, তাহলে আমাদের জীবনের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সো এই ক্ষেত্রে কি করব, আপনার বাচ্চাকে ইন্টারনেট ব্যবহার শিখান। একটা কথা মনে রাখবেন, সে ইন্টারনেট ব্যবহার করবে, কারণ তার জন্মই হয়েছে এই সাইবার জগতে। আমি যদি ব্যবহার করে না থাকতে পারি, সে পারবে না। তার জন্য কি করতে হবে, তাকে ট্রেন আপ দিতে হবে, তাকে বলতে হবে যে বাবা তুমি এভাবে করো, এই ব্রাউজারে যাও, এই বিষয়গুলো বন্ধ করে রেখে দিবেন। অর্থাৎ তাকে শিখান, তাকে দূরে রাখা যাবে না যে এটা করা যাবে না, তার ডিভাইসটা নিয়ে নিলাম, নো, এটা ইম্পসিবল। সো তাকে শিখাতে হবে। সুরক্ষিত ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন ব্যবহার করুন। তাকে কি যে প্লে স্টোর থেকে হোক, অন্য কোনো অথরাইজ সোর্স থেকে সেই বিষয়গুলো তাকে ইনস্টল করে দিয়ে তাকে বলেন যে এখান থেকে করতে হবে। তারপরে সন্তানের সাথে আলাপ করুন। এই বিষয়টা আমাদের বর্তমানে খুবই গ্যাপ রয়েছে। তাকে সাথে আলাপ করি না, তার সাথে আমি বন্ধুত্ব করি না, তার সাথে সব শেয়ার করেন যে বাবা দেখো এটা অ্যাডওয়্যার, এটা হচ্ছে ট্রোজান হর্স, এখানে তুমি ক্লিক করবা না, আসলে এখানে গেলে এটা হবে না। আশা করি বুঝতে পারছেন কি বুঝাইছি। তাকে ওপেনলি সব বলে বুঝায় তাকে বুঝিয়ে নিয়ে আসেন, তার সাথে আলাপ করেন। অভিভাবক নিয়ন্ত্রণ সফটওয়্যারের ব্যবহার করুন। আপনারা কি জানেন, অনেকেই জানেন না, কে কে বলেন তো, যে প্যারেন্টাল কন্ট্রোল একটা সফটওয়্যার বের হয়েছে, কে জানেন? ভেরি গুড, অনলি একজন জানেন। আপনি তো জানেন না, তাহলে আপনার সন্তানকে কিভাবে তাকে শিখাবেন? কারণ আপনি প্যারেন্টাল কন্ট্রোল সফটওয়্যারই জানেন না, তাকে আপনি বলতেছেন যে হ্যাঁ ডিভাইস চালানো যাবে না। কি করতে হবে, প্যারেন্টাল কন্ট্রোল একটা সফটওয়্যার আছে, সেটা যদি তার মোবাইল ইনস্টল করে রাখেন, আপনি সবকিছু এখান থেকে হ্যান্ডেলিং করতে পারবেন এবং আপনি যা চাবেন চাইবো, সে নিজেও জানবে না এখানে এই কাজটা হচ্ছে। সো এই বিষয়টা সবাই একটু ভেবে দেখবেন। আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সবেছি প্রাণ। যদি আমার গানের কণ্ঠ ভালো নয়, আমি যদি জেনে বিষ পান করি আর আপনি যদি না জেনে বিষ পান করেন, দুইয়ের মধ্যে কি বিস্তর তফাৎ রয়েছে? কেউ বলতে পারবেন? রয়েছে? আশা করি উত্তর এটাই আসবে যে জেনে শুনে বিষ পান করেন আর না জেনে বিষ পান করেন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ বিষের যে বৈশিষ্ট্য, সেই ক্রিয়া সে করবেই। আমি এখন আইটি ক্লাস নিচ্ছি, আমি আইটি জানি, আমি যদি জেনে ভুল করি, আপনি না জেনে ভুল করেন, এই সাইবার জগতে সাইবার থ্রেট কি আপনার জন্য বসে থাকবে? থাকবে না নিশ্চয়ই। এই বিষয়টা বুঝতে পারছেন, সবাই সতর্ক হবেন।
আচ্ছা, আরো অনেক বৃহৎ বিষয়গুলো অপশনগুলো আছে, আপনারা এইগুলো আমার কাছে জেনে নেবেন। এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব। হাতে 10 মিনিট সময় আছে, আমি 20 মিনিট দিতে চেয়েছিলাম, লেট হয়ে গেছি। বলুন, কারো কোনো প্রশ্ন থাকলে দাঁড়ান। ডাটা ব্রিজ, বসুন। ডাটা ব্রিজ হচ্ছে যে তথ্য চুরি। ধরুন আপনার ইমেইলও হতে পারে, আপনার ফেসবুকে হতে পারে, আপনার যে কোনো জায়গা থেকে যদি ডাটা ব্রিজ হয় সেটাকে তথ্য চুরি হয়। এটা বাঁচার জন্য আমরা এতক্ষণ যে সাইবার হুমকি থেকে বাঁচার উপায়গুলো বললাম, এইগুলো যদি আপনি প্রয়োগ করেন আপনার ডাটা ব্রিজ হবে না। বর্তমানে ডাটা ব্রিজ হচ্ছে আপনার ফেসবুক থেকে হচ্ছে না, আপনার হোয়াটসঅ্যাপ ইমো কন্ট্রোল করে নিয়ে যাচ্ছে, এটাকে ডাটা ব্রিজ বলে। নেক্সট। ভেরি গুড। ইন্টারনেট পোস্টিং। ইন্টারনেট পোস্টিং হলো ইন্টারনেটের উপর নির্ভর করে যে পোস্টগুলো করা হয়, যে তথ্যগুলো দেওয়া হয়, মেসেজগুলো দেওয়া হয়, সেগুলো হচ্ছে ইন্টারনেট পোস্টিং। হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে যে মেলগুলো হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, এর মাধ্যমে যে মেসেজগুলো দেওয়া হয় সেগুলো ইন্টারনেট পোস্টিং বলে। এর যে বাঁচার উপায় হলো ওই যে ইতিমধ্যে আলোচনা করলাম যে প্লে স্টোর থেকে আনইনস্টল দিবা, তারপরে হচ্ছে তোমার ওই নন অথরাইজ বা আননোন সোর্স থেকে করা যাবে না, এগুলো করলেই হবে। নেক্সট স্যার। আমাকে বলো যে এশিয়াতে কেন সাইবার সিকিউরিটি দরকার, আর যে সৈনিক বা যে সিভিলিয়ান যে তোমার ইন্টারনেট ব্যবহার করে, কি করে মোবাইল ব্যবহার করে, সে কিভাবে করে প্রবলেমে পড়ে? স্যার, আপনাদের ওই বিষয়ে কোনো স্যার যে বিষয় বললো কোনো প্রশ্ন এরকম আছে, আমি স্যারের প্যানেলে উত্তর দিচ্ছি। স্যারের উত্তরটা হলো যে আপনি অ্যানালগ মোবাইল ব্যবহার করেন অনেকে, কারণ আমি কিছুদিন আগে একটা সাইবার সিকিউরিটি পরীক্ষা নিয়েছি এই ইয়ারনেস এর জন্য। আমাদের প্রায় সিভিলিয়ান ছিল 22 জনের পরীক্ষা নিয়েছি, কিছু লোক এসেছিলেন, এখনো পরীক্ষাটা অসম্পূর্ণ রয়েছে। ম্যাক্সিমামের কাছে কি অ্যান্ড্রয়েড মোবাইল নাই, বলতেছে আমার কাছে মোবাইল নাই, পরীক্ষা দিব কেমনি? এটা চিন্তা করেন, আপনার নাই বলে আপনি সাইবারের বাইরে নয়, কারণ আপনি বেশি। স্যার আর একটু লাগবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি করবেন, আপনার ওই যে জিনের বাচ্চা, কারণ ওই জিনের বাচ্চা থেকে বাঁচবেন, ঠিক আছে? বিভিন্ন মেসেজ আসবে, এগুলা থেকে বাঁচলেই আপনারা যারা অ্যানালগ আছেন, আর যারা ডিজিটালে আছেন তারা তো জানেনই যে কি ধরনের বিষয়গুলা এই যে আমি আলোচনা করতেছি, বা আপনি কোনো সমস্যায় পড়লে আমার কাছে আসবেন। আচ্ছা, নেক্সট কোনো প্রশ্ন? রাইট স্যার। অবশ্যই স্পাম মেল মানে কি, অযাচিত মেল, অবাঞ্ছিত মেল, যে মেলগুলো এই স্পাম মেলে আসে, এই মেলগুলো ওপেন করা যাবে না, কারণ এটা আপনার জন্য না, আপনার যদি স্পাম হয়ে আছে, যদি ওর ইম্পর্টেন্ট থাকে তাহলে আমাকে এটাকে যাচাই করতে হবে যে রিয়েল অথরাইজ থেকে আসছে কিনা। যাচাই করে যদি আমার সঠিকতা থাকে, প্রয়োজনে আপনি ফোন দেন ওনাকে, কারণ মেল ওপেন করার আগে আমি ফোন দিতে পারি না যে আপনি কি আমাকে এই মেলটা পাঠিয়েছেন, হতে পারে না, আমরা টাচ ব্যাংকে তো ফোন দিতে পারি। তখন এভাবে নিশ্চিত হয়ে অন করা উচিত। আমার মোবাইলে আমি কতগুলো অ্যাপসকে আমার মোবাইলে মাইক্রোফোন এবং ক্যামেরা ইউজ করার জন্য পারমিশন দিয়েছি, এইটা আমি কিভাবে বের করব? এটা অপশন হলো, আমি পারমিশন দেওয়াটাকে উদ্যোগ করতে চাই, এটা কিভাবে করব? স্যার, এটা খুবই সহজ জিনিস। আমরা অ্যাপসে যাওয়ার পরে সেটিংসে যা দেখবো অপশন কি কি আমরা চালু করেছি, অটোমেটিক দেখবেন যে ওই মাইক্রোফোনের অন থাকে, অন অপশন, ক্যামেরার অন অপশন, অন অফ থাকে, আমরা জাস্ট ওখানে অন অফ করে দিলেই